আমার নিজের খুব কষ্ট হয়, আমি তো বয়স্ক মানুষ, আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী, শেখ মুজিবুর রহমান সাহেব, তার কন্যা, যাকে তার দলের লোকেরা এবং দেশের মানুষরা গণতন্ত্রের মানুষ কন্যা বলতো, তার এই পরিণতি। জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে, এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা। কেন? ওয়াই দিস হ্যাপেন্ড? তার যে ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন, এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। একটি কথা আমি যুক্ত করতে চাই, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন, হয়তো সরকারি কোনো সংগঠন, আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে, তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নিয়ে গেছেন। এতদিন তারা কোথায় ছিলেন? যেই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সেই সময়টুকু না দিয়েই তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এটাকে আমার কাছে কিছুটা স্বার্থপরতা মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং এই সংবাদের সম্মেলনের উপস্থিত বিএনপির সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে সিলেটে এসেছি সম্পূর্ণ ব্যক্তিগত একটি কর্মসূচিতে। আমার স্ত্রী ও আমি এসেছি দরগা জিয়ারত করতে, মাঝে জিয়ারত করতে, এখনই আবার চলেও যাব। তো আমি ভেবেছিলাম যে যেহেতু খুব অল্প সময়ের জন্য এসেছি, এত অন্য কোনো জায়গায় যাওয়া একটু কঠিনই হবে, আপনাদের সঙ্গে একটু কথা বলার যে সুযোগ, সেটা আমি নিতে চেয়েছি। আসলে এমন একটা সময় যখন আমি আপনার সাথে কথা বলছি, তখন বাংলাদেশের একটি অংশ, আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেটের একটি অংশ, এটা একটা ভয়াবহ মারাত্মক একটা বন্যায় আপনার নিপতিত হয়েছে। মানুষ অনেকেই ইতিমধ্যে আমরা প্রাণ খুইয়েছি এবং অসংখ্য মানুষ দুর্ভোগে পতিত হয়েছেন। এই ধরনের ফ্লাড রিসেন্টলি আমরা ধরেন গত 10-12 বছরে বা 15 বছরে আমরা খুব একটা দেখিনি। দেখা যাচ্ছে যে আপনার কত একটা ত্রিপুরাতে আপনার পানি, জানের পানি এত বেশি আপনার এসছে যে এখানে আপনার এখন সেটা পুরোপুরিভাবে প্রায় লক্ষ লক্ষ মানুষকে সেই বিপদে ফেলেছে। আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু ধরে, কিন্তু এই যে পানিটা এসছে, এই পানিটা কিন্তু যে ঢলের পানি, এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধে ভেঙেও গেছে, যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টিও বেশি হতে পারে। প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে, সে দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা ভাটির দেশ, আমাদেরকে আপনার উজানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যার পানি উজান থেকে ঢল আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি ইতিমধ্যে আমরা একবার দেখেছি, যে বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য, যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কা বাঁধের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষের জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা
কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। একই সঙ্গে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে। এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা 1971 সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবারকার যে বিষয়টা ঘটেছে এটা একটা, আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড। ইতিপূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র 1970 সালের যুদ্ধের সময় কিছু দেখেছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক হয়েই কিন্তু সমগ্র বাংলাদেশের বিশেষ করে তরুণরা তারা তাদের প্রাণ দিয়ে, ছাত্ররা তাদের প্রাণ দিয়ে কিন্তু এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুধুমাত্র কিন্তু ওই কয়েকদিনের ছিল না, এটা ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে আপনার 2012 সাল থেকেই। 2012 সালে যখন যে মুহূর্তে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটাকে বাদ দিয়ে, সেটাকে যখন সংবিধানে যেটা ছিল সেটাকে যখন তারা বাদ দিয়ে যখন দলীয় সরকার অধীনে নির্বাচনটাকে আবার নিয়ে আসলো, তখন থেকেই কিন্তু আমরা এটা আপত্তি করেছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা সেদিন প্রকাশ্যে সম্মেলন করে, সংবাদ সম্মেলন করে বলেছিলেন, মোস্ট প্রবাবলি দ্য বিগিনিং অফ দ্য ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ ইন পলিটিক্স। এটা একটা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিতিশীলতার একটা আবার নতুন করে শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচন ব্যবস্থাকে যখনই দলীয়করণ করতে যাওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার ফলে দখলদারি সরকার উঠে বসেছে। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবেই তিনবার তিনটি নির্বাচনকে ব্যবহার করে তাদের পক্ষে ব্যবহার করে জোর করে ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড যেটা করেছে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। যার ফল এখন আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা। এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিডিয়াকে একটা দলীয় মিডিয়ায় পরিণত করবার চেষ্টা চলেছে। অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি, একেবারে আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলাদেশকে সত্যি কথায় বলতে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয়ে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজটা তারা কখনোই করেনি। আপনি দেখুন 1972 সাল থেকে 75 সাল তারা একেবারে সম্পূর্ণ জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং একটা শেষে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে মানুষের উপরে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে। এরপরে আপনারা দেখেছেন যে 2009 সালে 8 সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে সমস্ত হরণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আবারও ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দেওয়ার একটা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন। এর প্রেক্ষিতে জনগণের যে আপনার প্রতিবাদ, প্রতিরোধ, সর্বশেষে ছাত্রদের যে অংশগ্রহণ, সব মিলিয়ে আজকে কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। একটা আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আগে কেউ কোনো কথা বলার আগে 10 বার চিন্তা করতো যে এই শব্দটা ঠিক হবে কি হবে না, এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হবে কিনা, এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা, আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা, রিমান্ডে যেতে হবে কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন।
তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার ফুটবল খেলা দেখেছেন, ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিংয়ের দিকে নিয়ে যায়, তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে। আমাদের ছাত্ররা আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে যে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে গড়বে। আজকে দেখুন এই যে বন্যা হচ্ছে, কত অল্প সময় নোটিসের মধ্যে কিন্তু আমরা সবাই সেই ত্রাণ কার্যে নেমে গেছে এবং ঢাকাতে ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই 1971 সালের মতো যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব সেরকম একটি স্পিরিট নিয়ে তারা কিন্তু নেমে গেছে। এটাই হচ্ছে আপনার জাতীয়তা বোধ, মানুষকে ভালোবাসার, জনগণকে ভালোবাসার যে মহান আপনার গৌরব, সেই গৌরব তারা অর্জন করছে। আমি গতকালও আপনার প্রেসের সামনে কথা বলেছি, আমি বলেছি যে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না। আমাদের যে গার্বেজগুলো তৈরি হয়েছে, যে জঞ্জালগুলো সৃষ্টি হয়েছে, এই জঞ্জালগুলো দূর করতে চাই। এবং সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, যাকে সবাই এই দেশে শ্রদ্ধা করে, সম্মান করে, আন্তর্জাতিকভাবেও যার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কারগুলো প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে বলার জন্যে একটা সুযোগ পেয়েছি বলে, আমাদের পার্টির যারা আছেন তারা সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের একজন সাংবাদিক জনাব আবু তোরাব, তিনি শহীদ হয়েছেন না, শহীদ হয়েছেন এই পুলিশের গুলিতে তাকে হত্যা করা হয়েছে এবং এই ভয়াবহ ফ্যাসিবাদ তাদের যে কন্টিনিউয়াসলি কিলিং, এটা আজকের জিনিস না। আপনার এই মুভমেন্টে তারা প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে হত্যা করেছে। এর মধ্যে আপনার যেমন ছাত্র আছে, রাজনৈতিক দলের নেতারাও আছে, রাজনৈতিক কর্মীরাও আছে। একইভাবে আরও 10 জন মারা গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 2012 সাল থেকেই আমরা কিন্তু এই সংগ্রাম করছি এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় 700 জন গুম হয়ে গেছে। আমাদের 2000-এর ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি, মামলা দিয়ে রেখেছে 2000-3000 লোকের বিরুদ্ধে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনাদের জানার উচিত আর কি, প্রায় 60 লক্ষ, 6 মিলিয়ন। একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারের বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটার পরিমাণ হচ্ছে আপনার প্রায় 6 লক্ষ, 60 লক্ষ, 6 মিলিয়ন। এই একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে চাই, অশেষ মেহেরবানি তার, যে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখান থেকে উদ্ধার করেছেন। আর একই সঙ্গে এই ফেরাউন নমরুদের কথা আমরা প্রায় বলতাম, সেই ফেরাউন নমরুদের উত্তরসূরি, আপনার হিটলারের উত্তরসূরি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আমার নিজের খুব কষ্ট হয়, আমি তো বয়স্ক মানুষ, আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী, শেখ মুজিবুর রহমান সাহেব, তার কন্যা, যাকে তার দলের লোকেরা এবং দেশের মানুষেরা গণতন্ত্রের মানুষ কন্যা বলতো, তার এই পরিণতি। জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে, এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা।
কেন, ওয়াই দিস হ্যাপেন? তার যে ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন এবং যারা বিরোধিতা করে, ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। তাই আজকে আমরা বলেছি যে আমরা এই সরকারকে আপনার সময় দিতে চাই। আপনার যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, দায়িত্ব হচ্ছে তাদের অনেক বড়, সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে। আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। একটি কথা আমি যুক্ত করতে চাই, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন, হয়তো সরকারি কোনো সংগঠন, আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে, তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নিয়ে গেছেন। এতদিন তারা কোথায় ছিলেন? যেই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সেই সময়টুকু না দিয়েই তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এটাকে আমার কাছে কিছুটা স্বার্থপরতা মনে হয়। অবশ্যই দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া নিয়ে তারা কথাও বলবেন, সেই দাবি দেওয়া পূরণও করবে সরকার, কিন্তু লেট দেয়ার বি ইলেকশন, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে নির্বাচিত সরকার আসুক, আসলে তারা তাদের দাবি দেওয়াগুলো পূরণ। এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেন। আমি কথা বারবার করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের দাবি দাওয়াগুলো নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে উপস্থিত হওয়াটা এটা কোনো মতেই যুক্তিসঙ্গত নয়। সবশেষে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে খুব অল্প নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে আমার একটা আহ্বান আছে আপনাদের কাছে, যে দেশটাকে গড়ে তুলবার জন্য আমাদের সন্তানেরা তারা বুকে রক্ত ঢেলে দিয়েছেন। আমি আজকে আসার সময় পত্রিকায় দেখছিলাম, মাহিন নামে একটি ছেলে, একমাত্র সন্তান তার পরিবারের, তার চুল হচ্ছে গ্রে, চোখগুলো কটা। বাপ মায়ের খুব আশা ছিল যে তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে তৈরি করবে। 6 ফুট লম্বা, ইন্টারমিডিয়েট পড়ত। সেই ছেলেটি যখন আপনার রাস্তায় ছেলেদের সঙ্গে বেরিয়েছে, তাকে আওয়ামী সন্ত্রাসীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মেরেছে। এটা একটা না, এটা অসংখ্য ঘটনা আপনারা দেখবেন। এবং আজকে দেখলাম যে আপনার মোট শিশুদের মৃত্যুর সংখ্যা হচ্ছে 89। পত্রিকা, আজকে আপনাদের পত্রিকা আপনি লিখেছেন। তেমন একটা ভয়াবহ একটা সরকার হাতে পড়েছিলাম, যারা শিশু, কিশোর, তরুণ, নারী, কারো কথা বাজ বিচার করে নাই, সামনে যাকে পেয়েছে গুলি করে মেরেছে তার ক্ষমতায় টিকে থাকবার জন্য। আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে আবার নির্মাণ করি, বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয়। প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে, সেটা যেন না হয়। মানুষের অধিকার, তার যে অধিকার আছে কথা বলার অধিকার, সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি, সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি। এটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য। আপনাদের আরও একটা কথা আমি বলতে চাই, এই আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং তিনি কখনো মাথা নত করেননি। টিল দ্য সাকসেস, দেখেন তিনি কিন্তু একবারও মাথা নত করেন। সেই মাথা উঁচু করেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, সাজিয়েছে মামলাগুলো। আমাদের কথা বাদই দেন, আমরা তো আছি, আমরা চলছি মামলা মুগ্ধ নিয়ে। তার বিরুদ্ধে সেই সমস্ত মামলা অসংখ্য দিয়েছে, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগতভাবে যেন তার সমাধান করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আপনারা এখানে অনেকেই আছেন যারা মামলার মানে শিকার হয়েছেন, তারা কেউ তো বাদ পড়েনি, সবাই একটু কম বেশি শিকার হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ যেন আমরা শুরু করতে পারি, তৈরি করতে, নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি।